রাজধানীর পৃথক স্থানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আর তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। সোমবার ভোর 4টা থেকে সকাল 7:30 পর্যন্ত মেরুলবাড্ডা, শাহজাদপুর, মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার পারিবারিক প্রতিষ্ঠান সহ তিনটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। যে সাম্রাজ্যের জন্য ডক্টর ইউনূস গ্রামীণ, সে গ্রামীণ ব্যাংক হয়ে এখন তার এই সাম্রাজ্য মহী রূপ ধারণ করেছে। তার এই গ্রামীণ সাম্রাজ্যের ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে এসে সেই সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের বড় যে পট পরিবর্তনগুলো, সেই পট পরিবর্তনের সাথে কি এখনকার সিনারিও আপনি কোথাও মিলানোর চেষ্টা করবেন? আমরা মিলানোর চেষ্টা করছি না, কিন্তু কাকতালীয়ভাবে কিছু ঘটনা আপনারা যদি মিলিয়ে ফেলেন, আমাদের কোনো দায়িত্ব নেই। 1/11 আগে দেশের যে মুখোমুখি রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছিল এবং অস্থিতিশীল সিচুয়েশন, সেই সিচুয়েশন আপনারা যারা মনে আছে, সেই জেনারেশনের তারা খুব ভালোই বলতে পারবেন তার সাথে কি এখন কোথাও কোনো মিল পাওয়া যায়। তখন মারামারি, কাটাকাটি, হানাহানি। আমি যে উদাহরণগুলো আজকে এই আলোচনায় তুলে ধরবো, সেগুলোর সাথে আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন। আমি 1/11 যদি বাদ দিই, আমি যদি বলি হোসেন মোহাম্মদের সাথে শাসন যখন আসছে, তার আগের পরিস্থিতি দেশে হঠাৎ করে দেশে বিভিন্ন জায়গায়, এই যে চট্টগ্রামে একটা বড় ঘটনা ঘটলো না, বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে সেখানে 50 জন আর্মস ক্যারিয়ার যোগ দিয়েছে। সেখানে AK-47 রাইফেল ছিল বলে পত্রপত্রিকার খবর এসছে। তারপর মুন্সিগঞ্জে মারা যাচ্ছে, গরিবপুরে মারা যাচ্ছে। সারা দেশে কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে। বিএনপি, জামাত ইসলামী, দেশের ভিতরে একটিভ যে রাজনৈতিক দল, তারা মুখোমুখি একে অন্যকে একরকম হুমকি দিচ্ছে, দেখে নেবো, রাজপথে নামতে দিও না, এরকম ব্যাপার সেপার। আবার দেশের বাইরে থাকা, মানে অন্তত তাদের গুরুজিরা বাইরে থাকা আওয়ামী লীগ, তারা চ্যালেঞ্জ ছুটছে, এবং এমন চ্যালেঞ্জ ছুটছে যে পুলিশের একরকম, পুলিশকেই চ্যালেঞ্জ করে, পুলিশকে তোয়াক্কা না করে তাদের সেই ঝটিকা মিছিল তারা অব্যাহত রেখেছে। যখন পুলিশ পূর্ণোদ্যমে বা সরকার তাদের সমর্থকরা নেমেছে, যখন বিএনপি মাঠে নেমেছে, বিএনপির যুবদল আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে মিছিল করছে, সেই সময় এবার আসেন ডক্টর ইউনূসের সাম্রাজ্য। ডক্টর ইউনূস যে সাম্রাজ্যের জন্য ডক্টর ইউনূস গ্রামীণ, সেই গ্রামীণ ব্যাংক হয়ে এখন তার এই সাম্রাজ্য মহী রূপ ধারণ করেছে। তিনি এই গত 15 মাসের শাসনের সময় গ্রামীণের নতুন নতুন ব্যবসায়ী উইং খুলেছেন। আমি সেই পুরনো তালিকায় আর গেলাম না। ওই যে তার গ্রামীণ ওয়ালেট, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, কত কি তিনি করেছেন 85 বছর বয়সে এসে। এই গ্রামীণ সাম্রাজ্য রক্ষা তার অন্যতম একটা ব্যক্তিগত উদ্দেশ্য, কারণ তিনি তো এসেছেন এই দেশটাকে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহার করার জন্য। এটা তো প্রমাণিত হয়ে গেছে যে এই 15 মাসে অন্তত দেশের জন্য কোনো কিছু করেননি। যা করেছেন তার গ্রামীণ এবং নিজের জন্য, এবং আমেরিকার তার বন্ধু, বা তার বন্ধু তো বলবো না, তার বস আমেরিকার জন্য তিনি করেছেন। তো সেই লোক তার এই গ্রামীণ সাম্রাজ্যের ভবিষ্যৎ, এই গ্রামীণ সাম্রাজ্যের উপরে যে অলরেডি আচর শুরু হয়েছে, আমি বলবো আচর শুরু হয়েছে, এই আচরের পর তিনি কি নড়ে চড়ে বসছেন? কি তিনি কি এখন বোঝাতে চাইছেন বাংলাদেশের মানুষকে যে আমাকে আমার সাম্রাজ্য টিকাইতে হবে, তারপরে নির্বাচন, তারপরে দেশের মানুষের শান্তি? আলামত কি অন্তত তাই বলছে? শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ঠেকানোর জন্য 36টা রাজনৈতিক দল, সরকার, রাষ্ট্রীয় বাহিনী এতটাই তৎপর, তারা কি করবে ভেবে পাচ্ছে না। 13 নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এখনো 13 নভেম্বর আসতে তিন দিন বাকি, অথচ তাদের যে পূর্ব প্রস্তুতি, মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগ ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন দল হিসাবে খেলতে নামছে, আর তারা তাদেরকে হারিয়ে দেবার জন্য সর্বোচ্চ তৎপর। শিলং সালাউদ্দিন দুদিন পূর্বে আওয়ামী লীগের এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে একটা বিদ্রুপ মন্তব্য করেছে। সে বলেছে ভারত থেকে লকডাউনের ঘোষণা দেয়, সাহস থাকলে দেশে আসো, ভারত থেকে এসে কর্মসূচি পরিচালনা করুক, কিংবা তাদের যদি এত সাহস থাকতো তারা কেন ভারত চলে গেছে। আওয়ামী লীগ ভারত পালিয়ে গেছে, আওয়ামী লীগের কোনো শক্তি নাই বাংলাদেশে, আওয়ামী লীগের কোনো ভূমিকা নাই, কোনো অবস্থান নাই, কিছুই নাই। আমি সবকিছু শিলং সালাউদ্দিনের কথা মেনে নিলাম, কিন্তু শিলং সালাউদ্দিনের দলের লোকজন কেন স্লোগান দিচ্ছে আমার সোনার বাংলায় মুজিববাদের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় মুজিববাদের নাকি ঠাঁই নাই? মুজিববাদের মানে কি এই যুবদলের চালাবাজ নয়ন সে কি জানে? শিলং সালাউদ্দিনরা বলতেছে আওয়ামী লীগ শেষ, তাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যাখ্যান করবে। ওকে ফাইন, মেনে নিলাম। যদি আওয়ামী লীগকে সাধারণ জনগণ প্রত্যাখ্যান করে, তাহলে বিএনপির মাথা ব্যথার জায়গাটা কোথায়? কেন যুবদলের সেই চাঁদাবাজ নয়ন স্লোগান দিবে, আওয়ামী লীগকে প্রতিহত করবে? কেন খোকার ছেলে ইসরাক বাধা দিতে
দিতে চাইবে? কেন বলবে 13 তারিখ ঢাকার রাজপথে আওয়ামী লীগকে নামতে দেওয়া হবে না? দেশটা কি বিএনপির বাপেদের? ঢাকা শহরের পুরো রাজপথ কি ইশরাকের বাপ ইশরাককে লিজ দিয়েছে, নাকি লন্ডন থেকে পলাতক তারেক রহমান ঢাকা শহরের প্রত্যেকটা রাজপথকে বিএনপির নামে উইল করে দিয়েছে? তাদের কথার ধরন দেখে তো সেটাই মনে হচ্ছে যে তারা রাজপথকে ক্রয় করে ফেলেছে। এই সরকার তাদেরকে রাজপথ বিক্রি করে দিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচিতে সাধারণ মানুষ যোগ দেবে না, সেই ক্ষেত্রে কেন ডাস্টবিন শফিক একের পর এক আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে? কেনই বা সরকারের ক্লাউন স্বরাষ্ট্র উপদেষ্টা সে বলতেছে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়নি, অথচ প্রত্যেকটা গণমাধ্যমে সংবাদ হয়েছিল সচিবালয়ে একটা বৈঠকের মধ্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা স্টেটমেন্ট দিয়েছিল আর্মির যে বর্তমানে মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে রাখা হয়েছে সেখান থেকে 50% অর্থাৎ 50% সৈনিককে উঠিয়ে আনা হবে, 50% মাঠে থাকবে। সামনে নির্বাচনের একটা পূর্ব প্রস্তুতির ব্যাপার আছে, এদেরকে রেস্ট দিতে হবে। তাহলে দুদিনের ব্যবধানে এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টা পোল্টি মেরে বলতেছে কোনো আর্মিকে উইথড্র করা হয়নি। মানে এক মুখে দুই কথা। আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে কিংবা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এদের এক একজনের প্যান্ট ভিজে গেছে, এইটুকু আপনারা নিশ্চিত থাকেন। এবং আওয়ামী লীগের যেটুক প্রয়োজন ছিল এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ওইটুক আওয়ামী লীগ সফল হয়েছে এবং আওয়ামী লীগ এই যাত্রায় জয়ী হয়েছে। এই যে উনার এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান, সেগুলোর শাখা, এগুলো এত জনঘনিষ্ঠ ভাবে কাজ করে, সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রহরা দিয়ে, পাহারা দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা? অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি ক্ষুব্ধ এবং দীর্ঘ সময় ধরে এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায়, এরকমও তো একটা রাজনৈতিক গোষ্ঠী আছে। ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ সময় ধরে এই এনজিও গুলোর কার্যক্রমের বিরোধিতা করে আসছে, কারণ এই এনজিও গুলো যেহেতু নারীর কর্মসংস্থান নিয়ে কাজ করে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সমানাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক আছে, কঠোর অবস্থানে আছে। বারবার সরকারের এমন আওয়াজ তোলা সত্ত্বেও যে সোমবার সকালে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।